একই সময় একসাথে দুটো মানুষের কাছে পৌঁছালো একটি জায়গার লাইভ লোকেশন। এমন এক কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে বার্তাটি এসেছে যে তাদের কারোরই পক্ষে তা উপেক্ষা করা অভাবনীয়। দুই প্রান্ত থেকে দুজন মানুষ উন্মুক্ত ছুটে চলল সেই স্থানে। কি অপেক্ষা করছে তাদের জন্য সেই স্থানে? আজ বুঝি অমাবস্যা। তারা পরে আকাশে হঠাৎই ঢেকে গেছে অদ্ভুত এক আধারে, যেন ভয় জাগানো অশুভ কোনো ইশারা। ইতালির ইউনিক্রেডিট টাওয়ার এর মাথায় প্রতিদিনের মতো ঝুলে নেই সেই থালার মতো জ্যোৎস্নার চাঁদ। চারপাশে ছড়িয়েছে নিশিম কালো, শুধু পাশের নিচু ভবনের ম্লান আলো উকি দিচ্ছে ইউনিক্রেডিট টাওয়ার এর বিশাল ছাদ নীরব রহস্যময় ছন্দে। এক পায়ে ওয়াকারের সাহায্যে ছাড়াই কয়েকটি সিঁড়ি অতিক্রম করে ছাদে পৌঁছে এক মুহূর্তের জন্য ঝুঁকে হাঁপাতে থাকে তাকবীর দেওয়ান। শরীর থেকে চপচপ করে লবণাক্ত ঘাম ঝরছে। ঠিক তখনই চুম্বকের মতো ঠান্ডা লোহার শিকল আচমকা এসে তার পা জড়িয়ে ধরে। বিস্ময় হতবুদ্ধি তাকবীর চোখ মেলে সামনের দিকে তাকাতেই আবিষ্কার করল রিচার্ডকে। আর তার অপর প্রান্তে থাকা রিচার্ড শিকলের কর্কশ ঘর্ষণে শব্দে পেছন ফিরে তাকিয়েছে। ভালো করে খেয়াল করে দেখা যায় সে নিজেও আবদ্ধ দুটি ভারী শিকলে। দুজনের বিস্মিত চোখে একে অপরের দিকে আটকে থাকে। সোচার দৃষ্টি এবং তীক্ষ্ণ মস্তিষ্কের দ্বারা চারিপাশ অবলোকন করে পরিস্থিতি বোঝার চেষ্টা চালায়। ঠিক তখনই ছাদে ছড়িয়ে পড়ে চিকন ধারালো আত্মগরিমা বেষ্টিত মেয়েলি কণ্ঠ, যেন একটি ভয়ঙ্কর উপস্থিতির পূর্বাভাস। সে এগিয়ে আসছে হিমশীতল বাতাসে কাঁপন ধরানো এক সুরে গান গেয়ে। দেবীর আবির্ভাব যেন সুরের প্রতিটি ছন্দে গেঁথে থাকা এক মোহময় দৃশ্য। সাদা থপথপে সিল্কের শাড়িতে মোড়া এলিজাবেথকে লাগছে আজ আকাশ থেকে নেমে আসা আগুন রঙা কোনো দেবী। স্লিভলেস ব্লাউজে তার তৃপ্ত শরীর, ঝলমলে আলো ছড়িয়ে তার চারপাশে, চোখে লাল চকচকে লিপস্টিক, চোখে গভীর কাজলের রেখা, দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা আর উত্তাপের সহবাস্তন। রক্তিম কেশরাশি পিঠে নেচে বেড়াচ্ছে, উটুপুটি খাচ্ছে, বাতাসে উঠছে অলস হাওয়ার মতন। দুই হাত জুড়ে লাল রেশমি কাছের চুড়ি ঝংকার তুলছে। বা হাতে ধরা ছোট্ট ছোট্ট ধারালো ছুরিগুলো সেই কাচের রেশে তির্যক প্রতিফলন তৈরি করে খেলছে আলো ছায়ার খেলা। এক ঝলক রিচার্ডের অগ্নিদৃষ্টিকে ছুঁয়ে এলিজাবেথ নিরুদ্দিক পায়ে এগিয়ে গেল তাকবীরের সামনে। সম্মুখের চোখের কৃষ্যাব তারায় থই থই করা আকুলতা ও চিকচিকে জলের বিপরীতে নারী কঞ্চে অপূর্ব অশরীর স্নিগ্ধতা। বহুদিন পর মিনিস্টার সাহেব। উত্তাল সমুদ্রের প্রবল স্রোতের মতো প্রলয়ঙ্কারী ধাক্কা খেলো গেল তাকবীরের বুকে যখন সে ভালো মানুষ নয় মিনিস্টার সাহেব নামে সম্বোধিত হলো। সেই ব্যথায় ভেজা নিমগ্ন স্বরে বললাম, তীক্ষ্ণ ফলার ধারে চামড়া ছিঁড়ে যাওয়ার খচখচ শব্দ বাতাসে ভয়াল নিস্তব্ধতা ছড়িয়ে দেয়। বুক পাঁজরের মাংস চিরে পেশির ভেতর থেকে বেরিয়ে আসা উষ্ণ রক্ত কয়েক ফোঁটা আছড়ে পড়ে তাকবীরের ঠোঁটে। বা কাঁধ থেকে ডান কোমর পর্যন্ত আড়াআড়ি কাটা দগদগে ক্ষত থেকে ফিনকির মতো রক্ত বেরোচ্ছে। এলিজাবেথের হাতে ছুরি ধরা, ছুরির ফলার ডগার থেকে চপ চপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। তাকবীর স্তব্ধ বিমূর্ত মূর্তির মতো এলিজাবেথের দিকে তাকিয়েছে। ছুরি আঘাত যেন তাকে ছুঁতে পারেনি। সে কেবল দেখছে আক্রমণকারীকে, দেখছে সেই মানুষটিকে যার হাতে ছুরি। রিচার্ড পর্বতের মতো গম্ভীরতা নিয়ে পেছন থেকে তাকিয়েছে। তার মস্তিষ্ক অতি অল্প সময় বুঝে নিতে সক্ষম হয় আজ অমাবস্যার ঘোর অন্ধকার রাতে ঠিক কি ঘটতে চলেছে। এলিজাবেথ কঠিন মুখে ঠান্ডা ঘৃণা চেপে গলায় বলল, খুনি। সমাজে একটি প্রচলিত প্রবাদ আছে যে চোরের মন পুলিশ পুলিশ। তাকবীরের বেলাও যেন সেই প্রবাদটাই নিখুঁতভাবে মিলে গেল। খুনি শব্দটা শোনা মাত্রই তার চোখের রং পাল্টে যায়। গ্রীষ্ম গহ্বরের মতো গভীর দৃষ্টি হয়ে ওঠে দিঘির কালো জলের মতো। রক্তপাতের যন্ত্রণাকে উপেক্ষা করে সে এগিয়ে যেতে চায় এলিজাবেথের, কিন্তু পায়ের যে শিকল তাকে টেনে ধরে। সে থেমে যায়, কিন্তু থেমে থাকে না। নিজ জায়গায় থেকে চোখ মুখ ভঙ্গিতে বোঝাতে চায়, বিশেষ করো আমি তোমার ড্যাডকে খুন করিনি। উনি তো। হঠাৎ উচ্চ শব্দে হেসে উঠল এলিজাবেথ। কি ভয়ঙ্কর সেই হাসি!
হাসি তারি কাঁপছে দেহ। এলিজাবেথ শাড়ির আঁচলের নিচে কুচিতে গুজে রাখা একটি রিপোর্ট বের করলো। ল্যাব টেস্টের রিপোর্টটি তাকবীরের মুখের সামনে তুলে ধরতেই সে বিদ্যুৎ স্পষ্টের মতন স্তব্ধ হয়ে যায়। শান্ত দূরদর্শী চোখ দুটো নিষ্প্রভ তাকিয়ে থাকে রিপোর্টের এক কোণে জলজল করতে থাকা তাকবীর দেওয়ার নামটির দিকে। গৌরবদৃপ্ত চোখ দুটোতে নিমিষেই নেমে আসে কুড়ে কুড়ে খাওয়া নির্মম অপরাধের ছায়া। পরাস্ত সৈনিকের ন্যায় মাথা নিচু করে ফেলেছে। আনত রক্ত শূন্য মুখটি বিষ দৃষ্টিতে এক নজর পরখ করে প্রসন্ন বদনে ফিক করে হাসি দিয়ে উঠল এলিজাবেথ। কি মিনিস্টার মশাই, এখন কি বলবেন? শীতল বাতাসে ঝাপটায় আলতো করে চেপে ধরা রিপোর্টটি উগড়ে গিয়ে পড়ল রিচার্ডের পায়ের নিচে। রিচার্ড নির্ভীক কঠিন মুখে রিপোর্টটির দিকে তাকায়। এটি সেই শিশিটার রিপোর্ট যা এলিজাবেথ তার চাচার বাড়ি থেকে সন্দেহের উপর ভিত্তি করে উদ্ধার করেছিল। শুরু থেকেই তার মাতৃমনে সন্দেহের দানা বাসা বেঁধেছিল। মনে ছিল নানান প্রশ্ন। অবর্ণীয় চিন্তাগুলো শুলের মতো কাটা দিচ্ছিল তার গায়ে। কারণ সেদিনের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পূর্বেই তার ব্লিডিং শুরু হয়েছিল। তবে তলপেটের অসহনীয় ব্যথার কারণে তা কাউকে জানান দেওয়ার পূর্বেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার এবং বর্বরতার মাধ্যমে ইস্তফা ঘটে সকল জুলুমের। সেই মরণ যন্ত্রণা ব্যথা আপনা আপনি শুরু হয়নি। মানুষরূপী দানব চাচার দেওয়া দুধ খাওয়ার পর শুরু হয়েছিল পেটের মধ্যে ধ্বংসাত্মক তাণ্ডব। সেই জন্য এলিজাবেথ ন্যাসোকে শিশিটা দিয়েছিল টেস্ট করাতে। তবে আশ্চর্যজনকভাবে সেটি ল্যাব থেকে গায়েব হয়ে গেলেও এতদিন পর অদ্ভুতভাবে আজ তা এলিজাবেথের কাছে কি করে এলো, সেই ভাবনা মস্তিষ্ক প্যাচ দিয়ে দৃষ্টি ফেরালো রিচার্ড। এছাড়া বিশেষ কোনো অভিব্যক্তি ধরা পড়েনি তার পর্বতসম গভীর অবয়বে। তার ভাবলেশীন আচরণের মানে কি এই দাঁড়ায়? সে শুরু থেকে সবটা জানত। এই জন্যই ভাইয়ের প্রতি ছিল এত ক্ষোভ। তাকবীরের দুই চোখ বাষ্পকুল হয়ে উঠল। হততম্য শ্বাসটা নীরবে ছাড়ে সে। কিছু বলতে চাইলেও পারে না। তার কণ্ঠরোধ কয়েকবার ঢোক গিলে শুকনো চৌচিরে গলাটা সিক্ত করে কিছু বলতে চাইল, কিন্তু বাক্য সম্পূর্ণ করার আগেই আবারও চামড়া ছিঁড়ার সেই নির্মম শব্দ। এবার বাতাসে রক্তের তপ্ত তরঙ্গ ভাসল। ডান কাঁধ থেকে বা কোমর পর্যন্ত নতুন আরেকটি রেখা তৈরি হলো। সুবিস্তর শক্তপোক্ত সুঠাম বুক ক্রস চিহ্নের মতো দাগ। চুয়ে চুয়ে রক্ত যার নিচের রক্তে রক্তিমা নদী বয়ে যাচ্ছে। তাকবীরের চোখ দুটোতে এতক্ষণ ব্যথা ধরা দিল। নিখিল কৃষ্ণ চোখের কোল ঝাঁপে প্লাবন হলো। তবুও ধূসর মেঘের ছায়া বিষণ্ণ মুখটি ছলছলে নয়নে তাকে নারী মূর্তির দিকে। অনুভূতির ধ্বংসস্তূপে এক পায়ে দীর্ঘক্ষণ এই রক্তক্ষয়ী শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার ফলে অসহনীয় ব্যথার নীলাপ আপা ফুটে উঠেছে কৃষ্ণ গহ্বরে। তাকবীর এক পল তার কাটা পায়ের দিকে তাকালো, অতঃপর ফের জড়সড় মুখভঙ্গিতে এলিজাবেথের দিকে তাকিয়ে সমস্ত অসহায়তার বিনাশ ঘটিয়ে বলল, দেখো না, আমার একটা পা নেই, ওরা না আমার পা কেটে ফেলেছে। বলেই উদ্দোলিত চিত্তে ছুটে যেতে চাইল এলুকিসির কাছে। তবে আজ এলিজাবেথ যেন নাগাসাকির বোমা। সে ধাক্কা দিয়ে তাকবীরকে সরিয়ে দিয়ে রণমূর্তির ন্যায় চিৎকার করে উঠল, আমি আপনাকে বলেছিলাম আমার জন্য গাড়ির সামনে ঝাঁপ দিতে। শরীরের ধাক্কার চেয়েও বড় ধাক্কা অন্তরেই খেলো তাকবীর। কিছু মুহূর্তে তার চারপাশে বায়ু চলাচল যেন থমকে যায়। ভেতর অজস্র শব্দ থাকলেও ভেতরের বেদনা শব্দকে আটকে রাখে। গলা দিয়ে কিচ্ছুই বেরোতে চায় না, অথচ বুক ফেটে কষ্টের ঢেউ সমস্ত প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। মনের অজান্তেই আবারও তার হঠাৎ চোখ ভিজে উঠল। গলার ভেতর দলা পাকানো শব্দহীন আর্তনাদ। শক্ত ঢোক গিলে সে শুধু নিষ্পৃহ কঞ্চে বলল, অথচ তোমার ভালোবাসার লোভে ছিল আমার সকল আয়োজন। আকস্মাৎ সকল নিস্তব্ধতা ঘুমটতা চিরে যায় এলিজাবেথের চিৎকারে। নিষ্পাপ পবিত্র ছিল। তাকবীর নিশ্চুপ। তার কাছে এসবের জবাব নেই। সেই ঘৃণিত কাজটি সে করেই নিজেও শান্তি পায়নি। আত্মগ্লানি তার ভেতরটা খুবলে খুবলে খেয়েছে। চোয়ালে ফুটে উঠেছে অসহায়তার করুণ ছাপ। হাহাকারে ডুবে থাকা হৃদস্পন্দন প্রতিনিয়ত টের পেয়েছে মৃত্যুর স্বাদ। চিৎকার করতে না পারার এক ধরনের মৃত্যুর নিজের বুকের সেই মৃত্যু বলে চাপা চলেছে সে। সত্যি এটা ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা
তাকে উন্মাদ বানিয়ে ফেলেছিল। প্রিয় মানুষটার কোলে অন্য কারো সন্তান, সেই জঘন্যতম অনুভূতির সম্মুখে পড়তে চায়নি তাকবীর দেওয়ান। এলিজাবেথের ভেতরে নিস্তব্ধতা আবারও চিৎকার করে উঠল। আমি আবারও ঠকেছি। কষ্টটা সেজন্য হয়নি, কষ্টটা তখন লেগেছে যখন জানতে পারলাম মানুষটা আপনি ছিলেন, যে ছিল আমার কাছে অতুলনীয়। এবারও তাকবীর চোখ, তার আনত চোখ দুটোতে অপ্রকাশিত কান্নার ভার, ঠোঁটে জমাট বাঁধা কষ্টের থকথকে স্তর। এবার যেন এলিজাবেথের কণ্ঠস্বর ভেঙে আসে। ভিলেনের হাত থেকে বাঁচার জন্য আমি গিয়েছিলাম এক মহামানবের কাছে। সে ছিল আমার আস্থা ভরসা, যে আমার ব্যথায় কাঁদতো, ছটপট করত, অথচ সেই ছিল আমার সন্তানের খুনি। ভিলেনের হাত থেকে বাঁচার জন্য আমি গিয়েছিলাম এক মহামানবের কাছে। সে ছিল আমার আস্থা ভরসা, যে আমার ব্যথায় কাঁদতো, ছটফট করতো, অথচ সেই ছিল আমার সন্তানের খুনি, যার জন্য আমি হারিয়েছি আমার মাতৃত্ব। যে দিনের পর দিন আমার মাকে একটা বদ্ধ কুঠুরিতে আটকে রেখেছিল, অথচ আপনি নিজের চোখেই সবটা দেখেছেন কিভাবে আমি ছটফট করতাম আমার মমের জন্য। পেছন থেকে সুদীর্ঘ উচ্চতার রিচার্ডের নক্ষত্র দর্পণে ঘটেছে সব কিছু। তার দুর্বোধ্য চোখ দুটো কোপ দৃষ্টি বর্ষণ করে রেখেছে ভাই নামক সন্তানের খুনির উপর। চোয়ালের পাথর খচিত দৃঢ়তা, দু চোখে যুদ্ধম দেহি নিষ্ঠা। তাকবীর তখনও জড়বৎ মূর্তির মতন নিশ্চল নীরব মূর্তি হয়ে দাঁড়িয়ে, বুক ভেসে যাচ্ছে রক্তে, তবুও সে ছটফট করছে না, চিৎকার করছে না। নীরব আত্মধ্বংসের অন্তরাল ব্যথা যেন শরীরের ব্যথাকে ছুঁতে পারছে না। এলিজাবেথ এই নিশার মুখটির দিকে ঘৃণিত চোখে চোখ রেখে ক্ষীণ দমকা হারিয়ে উঠা স্বরে বলল, খবরদার, এখন কান্না করে কোনো রূপ নাটক করবেন না। আপনার কান্নাগুলোও মিথ্যে, আপনার সব 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 ছিল মিথ্যে। কথায় আগুন বর্জন করলো এলিজাবেথ। চোখে রুদ্র তেজেই ছাটটা তখনও তীব্র। নিঃসীম নীরবতা চাদরে মোড়ানো মুখটিতে ক্ষীণ হাসি ফুটে উঠল। চেপে রাখা দীর্ঘশ্বাসের ভারে থেমে যাওয়া শব্দটা এবার বেরোয়। অথচ আমার চোখের প্রতিটা ফুটে ছিল কষ্টে। সন্তানহারা মা আজ তার সন্তানের খুনির সামনে উন্মাদ। আলো ছায়া মেশানো চোখ দুটোতে সম্মুখের লোকটার জন্য রয়েছে শুধু নির্মমতা, হিংস্রতা, প্রভাব। এলিজাবেথ গগনচুম্বী চিৎকার দিয়ে বলল, আমার বাচ্চাটার কি দোষ ছিল? ওকে কেন মারলেন আপনি? আপনি একটা নরখাদক। এলিজাবেথ খামচে ধরল তাকবীরের রক্ত ভেজা গলার। সন্তান আপনি? কেমন মায়ের সন্তান আপনি? আর এক মায়ের কোল খালি করে দেন? হ্যাঁ, একটু হাত কাঁপলো না? তাকবীর কেমন যেন একটা গলায় বলল, আমি তো নিজ মায়ের ভালোবাসা পাইনি লেগেছি। এলিজাবেথ থমকালো। তাকবীরের কণ্ঠটা বড্ড অদ্ভুত শোনালো। অজান্তে তার হাত দুটো জড়ো হওয়ার মতো আলগা হয়ে গেল। ঠোঁট কামড়ে সে চোখ বন্ধ করল। মনের পর্দায় তখন ভেসে উঠেছে পুরনো সেই সময়ের বিভীষিকাময় দৃশ্যগুলো। মুহূর্তে সারা শরীর কাঁপুনি ধরে গেল। চোখ খুলে তাকালো তাকবীরের দিকে। যন্ত্রণায় দুমড়ে ওঠা মুখে ঘৃণার বিস্ফোরণ নিয়ে একটা থুতুই ছুঁড়ে দিল তাকবীরের সামনে। তাকবীর গ্রীবা নিচু করে নিষ্প্রিয় চোখে তা দেখলো। এক মুহূর্ত নীরবতা, তারপর যেন ভেতর সব জিজ্ঞাসা একসাথে ছিঁড়ে বেরিয়ে এলো। তাকবীরের আচরণে এক পাগলামি ছায়া দেখা দিল। সে এলিজাবেথের ডান হাতটা দু হাতের আঁচলায় চেপে ধরে ফ্যাল চোখে বলতে লাগলো, ওই লেগেছি, আমি মানছি আমার তার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আমি এতটা নির্দয় কখনোই হতাম না। আমি এটা করেছি জাস্ট বিকজ আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই। এলিজাবেথ হাত সরিয়ে নিল, ঠাট্টার ছলে হেসে বলল, ভালোবাসা? মায়ের বুক খালি করে দিয়ে ভালোবাসার কথা বলছেন, আবার ক্ষমাও চাইছেন? তাকবীর শক্ত ঠকিল। এলিজাবেথের কথাগুলো বিষমাখা তীরের মতো গিয়ে বিঁধেছে তার অন্তরের সব থেকে স্পর্শকাতর স্থানে। হৃদয়ের গহীনে কাঁদতে থাকা ছোট্ট শিশুটির অসহায় আত্মচাপা হাহাকারে অনবরত কাঁপছে তার উষ্ঠপোট। কান্নাহীন কান্নার জোয়ারে ভাসছে লোকটার অন্তঃকরণ। অজানা ভয়ে টানা ছাপড়াতে থাকা ছুরিগুলো ঘন কুয়াশার মতো চারিদিক ঘিরে ফেলেছে। তবে কি আজ সত্যি তার বিনাশ অনিবার্য? তাকবীর আবারও দুহাতে জাপটে ধরল এলিজাবেথের হাত। লোকটা এবার হুড় হুড় করে কেঁদেই ফেলল। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়ে গিয়েছে। আমি পাগল হয়ে গিয়েছিলাম সেই সময়টাতে, নিজের হুঁশে ছিলাম না কাজটা করার সময়। আমাকে ক্ষমা করে দেওয়া লেগেছি।
আমি দুনিয়ার সমস্ত শাস্তি মাথা পেতে নিতে পারবো এলাকেশে, কিন্তু তোমার চোখের ঘৃণা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দাও, তবুও পায়ে পড়ছে। এই চোখে তাকিও না আমার দিকে। আমি ভেতর থেকে মরে চাই, বিশ্বাস করো, আমি মরে চাই। সেই দিনের পর থেকে রাতে ঘুমোতে পারি না আমি। সারাক্ষণ একটা বাচ্চার কান্না আমাকে তাড়া করে বেড়ায়। নিজ কাজে অনুতপ্ত আমি। আমি পাপ করেছি, মহাপাপ। আমাকে কি ক্ষমা করা যায় না? খোদার কাছে মন থেকে মাপ চাইলে খোদা মাফ করে দেয়। তুমি তো তারই সৃষ্টি, তোমার কাছে কি আমার ক্ষমা নেই? ভাই বল ওকে আমাকে ক্ষমা করে দিতে। আরে কেমন ইয়ার, একটু বোঝার চেষ্টা কর। এলিজাবেথ শব্দ করে হাসলো। কি বিচ্ছিরি সেই ভয়ঙ্করী হাসি। হাসতে হাসতে চোখের পানি চলে এলো, তবুও থামে না হাসে। ভেতর প্রতিশোধের আগুন নিয়ে চোখে পানি সমেত কটাক্ষ করে বলল এলিজাবেথ। ক্ষমা, আমি তো আপনার মৃত্যু নিয়ে হাজির হয়েছি জনাব। পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেল তাকবীর। এক মুহূর্তে শির দাঁড়াবে শীতল ঠান্ডা স্রোতই নেমে গেল। চোখে জমে থাকা অপূর্ণ কান্নার ধোয়ার মতো মিলে যায়। নিজেকে নিজে প্রশ্ন করে বসে। মৃত্যু? মৃত্যু এলোকেশের হাতে আমার মৃত্যু? বিস্ময় হতবুদ্ধি মস্তিষ্ক সচল হতে সর্বসুখ প্রাপ্তির হাসি ফুটল তার অন্তঃকরণে। সে হৃষ্ট চিত্তে বলে উঠল, কবুল জান, কবুল। তোমার হাতে মৃত্যু কবুল। এবার বুঝতে পারছিস আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তোকে মারিনি? বলেছিলাম না সবচেয়ে নৃশংস হবে তোর মৃত্যু। তোর আত্মা মারা যাবার আগেই তোর মন মরে যাবে। ছাদের অপর প্রান্ত হতে আগত রাশভারী কণ্ঠে প্রস্তর বুকের বাদিকে অসহনীয় ব্যথা অনুভব করলো তাকবীর। দাম্ভিক পুরুষটা অকাঠ্য গম্ভীর মুখে শটান দাঁড়িয়ে। তার কি একটু পুড়ছে না ভাইয়ের জন্য? হয়তো না, পুলে নিচে এগিয়ে আসতো পুরুষ মূর্তি বলিষ্ঠ বুকে সদ্য সৃষ্টি ক্ষতের স্থানে সুবলিত পুরুষ হাতে চেপে ধরে রক্তক্ষরণ রোধ করত। কিন্তু সে তো এগিয়ে এলো না। সত্যিকার অর্থে তার আছেই বা কে যে তার জন্য এগিয়ে আসবে, একটু উষ্ণ ছোঁয় মাখিয়ে দিবে তাকে, লোমহীন বুকে আসলে এসে জড়িয়ে ধরবে, আর সে নির্দ্বিধায় মোমের ন্যায় গলে যাবে সেখানে। কিয়ৎক্ষণ অবুঝ ভঙ্গিতে কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে রইল থাকবে। চিরন্তন সত্য যা, তা হলো তার সত্যি কেউ নেই, সে একা। তাকবীর প্রলম্বিত শ্বাস পেলে ঘাড় উঁচিয়ে নিরুত্তাপ উদাসীন চেহারা চোখ রাখলো রিচার্ডের বাজপাখের মতো সানালো দৃষ্টিতে। না, ক্ষিপ্ত দূরদর্শী চোখ দুটোতে মায়ার ছিটে বেড়াও নেই। হতদম্যে শ্বাসটা সকলের অগোচরেই ছাড়ল সে। চোটে এক চিলতে হাসি ফুটিয়ে প্রসন্ন বজরে বলল, তাহলে তুই তো সেই কবে যেতে গিয়েছিস? মন তো আমার সেই দিনই মরে গিয়েছিল, যেদিন এলোকেশি মত্ত হয়েছিল অন্যতে। রিচার্ডের কণ্ঠনালী বিদঘুটে হাসির উদ্গীরণ ঘটল কালচে ছোঁচে। সে রাগারুণ হাসি মুখে অপাত ক্ষোভে খচখচ করে শুধায়, ইউ ডিজার্ভ ইট। হাড়ভাঙা ক্লান্তির ছায়া নামে তাকবীরের নিখিল কৃষ্ণ চোখের কার্নিশে বুকটা হিম হয়ে আসে যেন। ক্ষণিকের এই জীবনে অপ্রাপ্তির সকল দুঃখ কি শুধু তাকেই বহন করতে হয়? নিষ্পৃহ চোখে সে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। আজকের অপরূপ সাজে সে যেন নৈসর্গিক দেবী, অথচ দু চোখে গনগনে অগ্নিশিখা। পাষাণ হৃদয়গুলোতে আজ একটু মায়া জাগে না তার জন্য? সে অবুঝ নয়, জানে সব পাপের ক্ষমা হয় না। যে পাপ সে করেছে তা ক্ষমার অতীত। তবুও এক উন্মাদ প্রেমিক হয়ে তাকবীর দেওয়া মৃত্যুকে মানতে পারে না তার এলোকেশিকে ছেড়ে যেতে হবে চিরতরে। সে তো শুধু দূর থেকে একই আকাশের নিচে বাঁচতে চেয়েছিল। বুকের গভীরে এক বড় ঝড় উঠে সমস্ত পুরুষচিত অহং ভেঙে সে হাঁটু গেড়ে বসে পড়ে এলিজাবেথের সামনে। দুহাতে আঁকড়ে ধরে এলিজাবেথের পা, গলা কাঁপে, শব্দ জড়িয়ে থাকে পুরো পৃথিবীর আকুলতা। আমাকে মাফ করে দেওয়া যায় না লোকেশে? এলিজাবেথ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তবু চোখ দুটো কেন জানি সজল হয়ে উঠছে। বুকের ভেতর থেকে ভাঙাচোরা কান্না জমে উঠে আসে। সে তাকায় না তাকবীরের দিকে, অথচ তাকবীরের বুকে ঝরে পড়া রক্তের তার শাড়ির আঁচল ভিজে যাচ্ছে, তবু সে তাকায় না, কেবল ভেজা গলায় বলে, মাফ? কিভাবে মাফ করি আমি? ও তো আমার এখানে ছিল। পেটে
হাত রাখে এলিজাবেথ। ও তো আমার এখানে ছিল, ঘাপটি মেরেছিল এখানে। নিশ্চয়ই ভেবেছিল মাম্মা বাঁচিয়ে নেবে, কিন্তু কিন্তু মাম্মা তো পারেনি। ওপারে যখন ওর মুখোমুখি হব তখন তাকে কি বলবো আমি? তাকবীর এলিজাবেথের হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে উঠল। পেছন তোমার গর্ভে অন্য কারো সন্তান, তা আমি মানতে পারিনি। ও ও তো আমারই হওয়ার কথা ছিল, তাই না লোকেশে? থেকে রিচার্ড হুঙ্কার দিয়ে উঠল। খবরদার, তোর জবান আমি টেনে ছিঁড়ে ফেলবো। তাকবীর মাথা তুলে এক ঝলক তাকায় রিচার্ডের দিকে, তারপর গ্রীবা উঁচিয়ে এলিজাবেথের দিকে চোখে অব্যক্ত এক মিনতি নিয়ে শেষবারের মতো বলল, আমাকে মেরো না লোকেশে। এলিজাবেথ মুখ ফিরিয়ে নেয়। তাকবীর সবটা বুঝে যায় এরা তাকে মাফ করবে না। এলিজাবেথের শরীরে ভর দিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীরের সমস্ত রক্ত যেন ইতিমধ্যে ঝরে গেছে, এখন আর কিছু বাকি নেই। মুখ ফিরিয়ে রাখা এলিজাবেথের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, শেষটা যদি এতটাই ভয়ঙ্কর হওয়ার ছিল, তবে শুরুটা কেন এতটা স্বপ্নের মতো ছিল? জবাব আসে না। সে বেহার মতো আবার বলে, নিঃস্বার্থ ভালোবাসার শেষ পরিণতি কি তবে এটাই? এলিজাবেথের বুকের ভেতর কান্না ধাক্কা মারে। ঘৃণা আর ঋণের গভীরে তলিয়ে যেতে থাকে সে। আঁচলে মুখ চেপে ধরে ঝুঁকড়ে উঠল। তাকবীর এবার হালকা হাসে, রক্তমাখা ঠোঁটে বিষাদ মিশে যায়। এটা পাপের নয়, ভালোবাসার শাস্তি। বুঝলে লোকেশে, ভাব তো আমি অনেক করেছি, তবুও বেঁচে দেখেছি বছরের পর বছর। কিন্তু ভালো আমি একবারই বেসেছিলাম। তারই করুণ পরিণতি আজ আমার মৃত্যুর রায় হয়ে দাঁড়িয়েছে। আজ চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। আমাবস্যার ঘোর অন্ধকার এবার চারিদিকে আরো গিলতে শুরু করেছে। তাকবীরের কণ্ঠ এবার একেবারে ভেঙে পড়ে। নিঃশেষে কণ্ঠে বলা, মন থেকে খুঁজলে সৃষ্টিকর্তাকেও পাওয়া যায়। একত্বপদে নিশ্চয় আরশের মালিকও সারা দেন। কিন্তু তোমার পিছে ছুটতে ছুটতে আমার প্রাণ ভরে ছাই হয়ে গেল। তবু তুমি আমি পেলাম না রোগেশী। তুমি কি তবে আমার নিয়তির অভিশাপ? না না, সেই শূন্যতা যা কোনোদিনও পূর্ণ হতে চায় না। এলিজাবেথ তাকায় তাকবীরের দিকে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে নীরবে। মোমের মতো নরম গলায় শুষ্ক অশ্রুর কারুকার্য। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে এলিজাবেথ বলল, বহু আপনাকে মারতে আমার খুব কষ্ট হবে, ভালো মানুষ। আপনি যদি এমনটা না করতেন তাহলে আমাদের মাঝেও সুন্দর একটা বন্ধুত্ব হতো, সব ঠিক করে নিতাম আমি। কিন্তু আপনি দিন পর ভালো মানুষ। কথাটা শুনে তাকবীর বুকের ভেতর এক প্রশান্তির নরম ঢেউ খেলে যায়। স্মিত হেসে সে বুড়ো আঙুল দিয়ে খুব আদরে মুছে দেয় এলিজাবেথের চোখের অশ্রু। এই দৃশ্য দেখে ছুটে আসতে যায় রিচার্ড, কিন্তু শিকলে আটকে গিয়ে পড়ে যায়। ব্যথায় আর্তনাদ করে উঠে রিচার্ড। আহ, এলিজাবেথ ঘুরে তাকায় চমকে, বুকের ভিতর ছাদ করে ওঠে। তাকবীর আবারও এলিজাবেথের মুখখানি নিজের দিকে ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে অতি সন্তর্পণে জিজ্ঞেস করে, এই চোখে আমার জন্য এত টান দেখতে পাই না কেন লোকেশে? এলিজাবেথ এবার ঝরঝর করে কেঁদে ফেল। ক্রন্দনত অবস্থায় কাঁপতে কাঁপতে বলা, আমার মনে অন্য কেউ ছিল, আমি কিভাবে আপনাকে ভালোবাসতাম। তাকবীরের বিরহ বিধুর মনে এক সমুদ্র বিতৃষ্ণা ঢেউ তোলা। ভালোবাসার মানুষের ঠোঁট থেকে অন্য কারো ভালোবাসার স্বীকারোক্তি, এর চেয়ে নির্মম কিছু হয় পৃথিবীর? এর থেকে নির্মম কি কিছু হয়? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত নিঃশ্বাস যেন ওই মুহূর্তে তাকবীর ফুসফুস ভরে দিল। সে শেষবারের মতন মনমুগ্ধ দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। নিঃশব্দে চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু, ঠোঁটে কেঁপে উঠল সে। নিজেই কামড়ে দাঁত থামালো। এলিজাবেথ মাথা নিচু করে কাঁদছিল। এক খুনির চোখে করুণা, অপরাধবোধ, প্রেমের সবটুকু অপূর্ণতা। এমন খুনি যদি ভালোবাসে তবে তার ছুরিতেই মরে যাওয়াই তো পরম প্রাপ্তি। তাকবীর শব্দ করে গভীর এক নিঃশ্বাস টানো, ছোট ফুটিয়ে তুলল সেই চিরচেনা অমায়িক মায়াবী হাসিটা। শেষবারের মতন হঠাৎ করে কবির মতো তীব্র এক সুরেলা স্বরে বলে উঠল, না হইল মিলন, না হইল অমর, তবুও প্রিয় মানুষের হাতে মরণ। আহা, সুখ আর সুখ। আকস্মাৎ তাকবীর ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের ছুরি ধরা হাতের উপর। এলিজাবেথ চমকে উঠছে। তাকবীরের চোখে তাকাতেই তাকবীর এক অদ্ভুত শান্ত হাসিমাখা কণ্ঠে বলল, তুমি স্নিগ্ধ, পবিত্র, তোমার হাতে রক্ত মানায় না। এই বোঝাটা আমি হালকা করে দিচ্ছি লোকেশে। এলিজাবেথ চিৎকার করে উঠল। না না না, হাত সরাতে চাইছে, হাত থরথর করে কাঁপছে, কিন্তু
শেষ মুহূর্তে জিতে যাওয়ার জেদে পাথর হয়ে যাওয়া তাকবীর আর শুনল না কিছুই। চোখে একটা শান্তি নিয়ে এসে এলিজাবেথের হাতে ধরা ছুরিটা নিজের বুকের বা পাঁজরের পাশে সজোরেই ঢুকিয়ে দিল। এক ঝলক উষ্ণ রক্ত ছিটকে এসে পড়ে এলিজাবেথের মুখে। এলিজাবেথ চোখ মুখ শক্ত করে খিচে ফেলল, তবুও কেঁপে উঠল ভেতরটা। টের পাচ্ছে তাকবীর তা চেপে ধরেই ছুরিটা তার বুকের ভেতর মোচড়াচ্ছে। মানুষটার কি জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মে গিয়েছিল যে সে নিজেকে এতটা কষ্ট দিয়ে মারছে? মোটা কাটার দাগটা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। মৃত্যু পথযাত্রী তাকবীর তখনও শুধু তাকিয়েছিল তার না পাওয়া শখের নারীর দিকে। তার শরীরটা শব্দ করে নিচে পড়ল। তাকবীর পড়ে গিয়ে ফাঁপা দৃষ্টিতে একবার তাকালো তার ভাইয়ের দিকে। ভাইয়ের চোখে ওটা কি? এভাবে তাকিয়ে আছে কেন? মুখটাকে এমন কঠিন করে রাখার মানে কি? কোনো উত্তর নেই তাকবীরের কাছে। ব্যথাতুর সেই দৃষ্টি ফিরিয়ে নেয় সে। রক্তের তপ্ত তরঙ্গে সেটা ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেই শ্বাসগুলোর মাঝে সে চোখ ঘুরিয়ে চাইল এলিজাবেথের দিকে। ভেবে নিল এটাই শেষ দৃশ্য, কিন্তু যদি আর মাত্র 1 সেকেন্ড সে তাকিয়ে থাকতো তার ভাইয়ের দিকে, তাহলে হয়তো দেখতে পেত। ভাইয়ের হাত কেঁপে কেঁপে এগিয়ে এসেছিল। সেই পাথর ভেজা মুখের নিচে লুকিয়েছিল একরাশ দগ্ধ যন্ত্রণা। চোখে না ফোটা অশ্রুর এক চিলতে আলো, যা শুধু তাকবীরের তা দেখার সময় আর ছিল না। এলিজাবেথ চলচলে চোখে তাকিয়ে আছে তার দিকে। তাকবীর দেখলো ওই ভেজা চোখ দুটো কি ভয়ঙ্কর সুন্দর। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে তার মনে হলো জীবনে সবচেয়ে অপ্রার্থিত দৃশ্যটা হয়তো এটাই। এলোকেশের চোখে জল। তাকবীর শেষ নিঃশ্বাস টানল। পায়ের নিচ থেকে শক্তি সরে যাচ্ছে, সমস্ত দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। শেষবারের মতো সে হাত বাড়িয়ে এলিজাবেথকে ছুঁতে চাইল, তবে আর ছোঁয়া হলো না। এলোকেশিকে তার বিদায়ের সময় হয়ে গিয়েছে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর মতোই তার হাতটাও পড়ে গেল নিস্তেজ হয়ে। ঠোঁটের কোণে রেখে গেল এক টুকরো স্নিগ্ধ হাসে। 7/29/2025 এই তারিখে পৃথিবীর মঞ্চ ছাড়ল এক ব্যর্থ প্রেমিক তাকবীর দেওয়ান। তাকবীরের হাত শক্ত করে আছড়ে পড়তে চমকে উঠল এলিজাবেথ। হুঁশ ফিরে এলো ঘোর ভাঙা এক দুঃস্বপ্ন থেকে। সেই ছুটে গিয়ে লুটিয়ে পড়ে তাকবীরের বুকের উপর। গভীর ক্ষতের দাগ থেকে এখনো তখনও রক্ত ঝরছে ধীরে ধীরে। শাড়ির আঁচলটা খুলে এলিজাবেথ চেপে ধরল সেই জায়গা, আর অন্য হাতে তাকবীরের গালটা মৃদু ঝাঁকাতে ঝাঁকাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, উঠুন, উঠুন। আপনি এত সহজে আপনি মরতে পারেন না। এটা আপনার প্রাপ্য নয়। এতটা সহজ মৃত্যু আপনি কাম্য করতে পারেন না। আপনি আবারও আমাকে ফাঁসি দিলেন। আমার কথা তো শেষ হয়নি। এভাবে চলে যেতে নেই। যে ভুল করেছেন তার শাস্তি এত সহজে হয় না। এত তুচ্ছ নয় আমার যন্ত্রণা। উঠুন না, বলুন। আজকে আপনাকে বলতেই হবে কেন এমনটা করলেন। কী দোষ করেছিল আমার বাচ্চা? কী দোষ ছিল আমার মায়ের? আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। না, পারবেন না। বলুন, কেন ঠকালেন আমাকে? কেন এই বন্ধুত্বের মাঝে ভালোবাসা আনলেন? আপনি কেন সেদিন তাকওয়ার সাথে পালিয়ে গেলেন না? তাহলে হয়তো আপনিও সুন্দর একটা জীবন পেতেন। নিজে হাতে ধরে কেন ধ্বংস করলেন জীবনটা? তাকবীর আর উঠল না। সে এখনো আগের মতোই হাসি মুখে তাকিয়ে আছে, কিন্তু দেহে তো প্রাণ নেই। নিঃশ্বাস থেমে গেছে। এলিজাবেথের ভেতরটা কেমন যেন ফেটে যাচ্ছে। এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে বুকের গভীরে। সে দু হাতে ধাক্কাতে থাকে তাকবীরের দেহটা, আর আর্তনাদ করে বলে যায়, ভালো মানুষ আজ সে তার এলোকেশের কথাও শুনল না। পেছন থেকে রিচার্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের নিথর দেহের দিকে। এমন অনুভূতি থেকে বাঁচতেই কি সে সবসময় দ্বিধায় থাকতো? এই জন্য কি এই মৃত্যুই বারবার তার হাতে বিলম্বিত হয়েছিল? এলিজাবেথ ধীরে তাকবীরের একটা হাত ধরে সোজা করতে চাইল, কিন্তু হাতটা সোজা হয় না, ঝুলে পড়ে। এলিজাবেথ থমকে তাকায় তাকবীরের দিকে। স্বচ্ছ মৃদুর মুখটা নীলচে হয়ে গেছে, সুদীর্ঘ শরীরটা নিঃশ্বাসহীন, নিস্তব্ধ। ঠোঁট কামড়ে চোখ টলমল করে উঠল এলিজাবেথের। রক্তস্নাত নিথর দেহের পাশে বসে গুনগুন করে কাঁদল কতক্ষণ। অতঃপর সন্তর্পণে তাকবীরের খোলা
চোখ দুটো বন্ধ করে দিয়ে মুখের উপর ঝুঁকে নিঃশব্দে ফিসফিস করে পড়ল, আমাদের মধ্যকার বন্ধুত্ব ভাঙার জন্য আপনাকে আমি কোনো দিন মাফ করব না ভালো মানুষ। হঠাৎ শাড়ির কুচি থেকে রিভলভারটা টেনে বের করলো এলিজাবেথ বিদ্যুতের মতো ধূর্ততায়। ঘুরে তাক করলো রিচার্ডের দিকে। রক্তে ভেজা ধপধপে সাদা শাড়ির আঁচল বাতাসে উঠছে তার আগুন রঙা চোল। এ যেন এক দেবী মূর্তির অভিশাপ্ত জেগে ওঠা। রিচার্ড নির্বিকার, তার চোয়ালে এক রত্তি টান পড়ল না, চোখে মুখে কোনো চমক নেই। সবই তার জানা, সবই প্রত্যাশিত। ঘাড় কাত করে প্রস্তুর মুখে এলিজাবেথ বলল, ভালোবাসলেই কি দুর্বল হতে হয়? যেমন নদী তার পথ খুঁজে পায়, তেমন ভালোবাসাও শক্তি এনে দেয়। ভালোবাসলেই কি পাপ বা ভুলে যেতে হয়? যেমন ছায়া অন্ধকারে হারায় না, তেমনই ভালোবাসা কখনো ভুলে যেতে শেখায় না। ভালোবাসলেই কি মনুষ্যত্ব খোয়াতে হয়? যেমন আগুন পোড়ায় তবে আবার আলোকিত করে, তেমন ভালোবাসা কখনো মানুষ থেকে কিছু নেয় না, বরং আরো বাড়ায়, বরং আরো বড় করে। রিচার্ডের ক্ষিপ্ত দূরদর্শী চোখ দুটো স্থির হয়ে আছে এলিজাবেথের চোখে। নির্ভীক কণ্ঠে বলল, ভালোবাসলে সাহসী হতে হয়। আমি স্বামীর বুকে গুলি চালাতে চাই না। আপনি সত্যিটা বলুন। কিসের সত্যি? রিচার্ড কায়নাত কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। আপনি কেন আমার মাকে মারলেন? এর পেছনে আপনার উদ্দেশ্য কি ছিল? রিচার্ডের চোয়ালে পাথর খচিত দৃঢ়তা। সে জবাব দেয় না, দৃষ্টি ঘুরিয়ে নেয়। এলিজাবেথ হেসে উঠল এক ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসিতে। সত্যের দৃষ্টি এড়িয়ে চলে কেবল কাপুরুষরাই। রিচার্ড তবুও নিশ্চয় শিলাপথের মতো দাঁড়িয়ে। এলিজাবেথ এবার কণ্ঠে বিষ মিশিয়ে বলল, সন্তানের খুনিকে মারলে যদি ন্যায় হয়, তবে মায়ের খুনিকে বাঁচিয়ে রাখলে তার দুর্নীতি হয় মিস্টার কায়নাত। রিচার্ড এবার মুখ তুলে তাকালো, একটা দীর্ঘ ফোঁস নিঃশ্বাস ছেড়ে বলল, আমার বুকে তোমাকে গুলি চালাতে দিব একটা শর্তে। তোকে আমার মৃত্যুর তো নিজেকে আগলে রাখতে হবে। আমার স্মৃতি স্মরণ ছাড়া তোর চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবি না। আর ইউ ফাকিং অ্যাগ্রি উইথ মি ওয়াইফি? এলিজাবেথ ঠোঁট বাঁকিয়ে তুষ্টে হেসে বলল, খুব সম্ভবত আপনার স্মৃতি আমি মুছে ফেলবো আমার জীবন থেকে। আফটার অল, পাস্ট ইজ পাস্ট। তৎক্ষণাৎ রিচার্ডের ভেতরের পশুটা জেগে উঠল। সমুদ্রনীল চোখ দুটোতে জ্বলে উঠল আগ্নেয়গিরির আগুন। পকেট থেকে রিভলভার বের করে সরাসরি তাক করলো এলিজাবেথের কপালে। গাঢ় হাতে শিরাগুলো ফুলে উঠেছে। রিচার্ডের কণ্ঠে বজ্রধ্বনি। কুত্তার বাচ্চা, তোর পাস্ট প্রেজেন্ট ফিউচার সবটাই আছি আমি। আমাকে আগের রূপে ফিরিয়ে আসতে বাধ্য করিস না। আমি মরলে তোকে নিয়েই মরবো। এলিজাবেথ ঠান্ডা তাচ্ছিল্যে বলল, তাই নাকি? দেখা যাক কে কতদূর এগোতে পারে। এই বলে সে রিভলভারের সেফটি নল আনলক করল। রিচার্ডও শব্দ করে নিজের রিভলভার আনলক করল। এলিজাবেথ নিঃশব্দে হেসে ফেলল, বলল, বিদায় মিস্টার কায়নাত। রিচার্ডও নিশানা ঠিক রেখে একই ছন্দে বলল, বিদায় মিসেস কায়নাত। ঠাস ঠাস দুটি বিকট শব্দে বাতাসে ছড়িয়ে পড়ল। এলিজাবেথের অদক্ষ হাত নিশানায় ভুল করেনি, কিন্তু রিচার্ডের গুলি এইবার প্রথমবারের মতো লক্ষ্যভ্রষ্ট হলো। এলিজাবেথের গুলির ঝাঁজ গিয়ে বিঁধল রিচার্ডের কাঁধে। মুহূর্তে রিচার্ড মুখ রক্তশূন্য বিবর্ণ হয়ে উঠল, শরীর 2 কদম পিছিয়ে গেল। রিচার্ডের কাঁধ বেয়ে অঝোর রক্ত ঝরতে দেখে আর নিজেকে সামলাতে পারল না এলিজাবেথ। ছুটতে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। বুকের মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। গুলিটা লেগেছে সরাসরি রগে। অতিরিক্ত রক্তপাত আর যন্ত্রণায় রিচার্ড যে কোনো মুহূর্তে অচেতন হয়ে পড়বে, সে তা বুঝে গেছে। তবুও এক হাতে এলিজাবেথকে আঁকড়ে ধরে এক মুহূর্ত ভাবলো কিছু। তারপর হঠাৎই এলিজাবেথের গাড়ির পেছন থেকে এক মুঠো চুল খামচে ধরে মুখটা টেনে তোলে উপরের দিকে। অতঃপর কামড়ে ধরল এলিজাবেথের অধর। এলিজাবেথ রিচার্ডের কলার খামচে ধরতে পেটের চামড়ায় ধাতব কিছু স্পষ্ট টের পেল। ঠিক তার এক মুহূর্তে ঠাস, গুলির ঝাঁজ পেটের মাংস ফুঁড়ে ওপাশ দিয়ে বেরিয়ে গেল। চিৎকারও করতে পারল না এলিজাবেথ, কারণ রিচার্ড তখনও দখল করে রেখেছে তার চোখ। রিচার্ড জানে যে জায়গায় গুলি লেগেছে অন্তত 3 দিন জ্ঞান ফিরবে না। আর এই 3 দিনের ফাঁকে যদিও তার বউ রাগ করে ডিভোর্স ঠুকে দেয়, তারপর নির্দোষ হয়ে আবার কোথাও চলে যায়, জীবনের অনেক কিছু নিয়ে রিস্ক নেওয়া যায়, কিন্তু স্ত্রী নিয়ে একদমই নয়। এইটাই রিচার্ড কায়নাতের সবচেয়ে বড় শিক্ষা। রিচার্ড এলিজাবেথের ঠোঁট ছেড়ে দিতেই ওর
গলা ফেসে ওঠা কর্কশ এক গোঙানির মাঝে ভাঙা স্বরে এলিজাবেথ জিজ্ঞেস করল। আপনি কি মানুষ? আমি ভিলেন। নির্দেক অবিচল গলায় জবাব দিল রিচার্ড। তারপর নিজের কোট খুলে দ্রুত এলিজাবেথের কোমরে শক্ত করে বেঁধে দিল। ততক্ষণে দুজনেই ক্লান্ত, রক্তশূন্য। এলিজাবেথ ঝলে পড়ল রিচার্ডের বুকে। রিচার্ড নিজেও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কাঁধ থেকে থেমে থেমে রক্ত ঝরছে। সে এলিজাবেথকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ধীরে ধীরে বসে পড়ল। তারপর তাল রাখতে না পেরে শুয়ে পড়ল মাটিতে। এলিজাবেথের চোখের পাতা ভারী হয়ে আসছে। শেষবার জ্ঞান হারানোর আগে ফিসফিস করে বলে গেল, জানোয়ার। শুধুই তোর। চেতনা হারল এলিজাবেথ। ব্যথায় রিচার্ডের মুখ নীলচে বর্ণ ধারণ করেছে। রিচার্ড এলিজাবেথের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিঃশব্দে একটানা চুমু খায় চুলের মাঝে। তারপর কাঁপতে থাকা হাতে পকেট থেকে ফোনটা বের করে ন্যাসোর নাম্বার ডায়াল করে। রিসিভ হতে ওপাশ থেকে ন্যাসোর উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে আসে। বস, আপনি ঠিক আছেন? আমরা আপনার কমান্ডের অপেক্ষায় আছি। মিস এলিসার অবস্থা ভালো না, হসপিটাল থেকে বারবার ফোন আসছে। আপনি কি সুস্থ আছেন বস? রিচার্ডের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায়। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে সে ফিসফিস করে বলল শুধু, ন্যাসো, রেস্কিউ আস। ওর পেটে একটা মাইনর ইনজুরি হয়েছে। শি নিডস ট্রিটমেন্ট। মেক শিওর দ্য ডক্টর ইজ ফিমেল। কাম ফার্স্ট মাই বয়েস। সহসাই চোখ বন্ধ হয়ে গেল। ইতালির বুকে সবচেয়ে উঁচু সেই বিল্ডিং এ ছাদে পড়ে রইল তিনটি নিথর দেহ। নিচে ব্যস্ত শহর, আলো, শব্দ, গাড়ির হর্ন। অথচ কেউ টের পেল না তাদের নিঃশব্দ পরিণতি। কেউ জানতো না মিস্টার তাকবির দেওয়ান ফাঁকি দিয়ে চলে গেছে। কেউ জানতো না কিভাবে এলি রিচার্ডের রক্তে ভেজা ভালোবাসা একে অপরের বুকে শেষ নিঃশ্বাসে ঢলে পড়েছিল। মিনিট কয়েক বাদে হেলিকপ্টারের পাখার গর্জন শোনা যায়। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের সামনে বিমূর্ত মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন মিস এলিসা। স্টেনলেস স্টিলের দরজার ফাঁকে বসানো কাছের ক্ষীণ রেখা বেয়ে এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন শয্যাশায়ী এলিজাবেথের দিকে। গুলির আঘাত এলিজাবেথের দেহে বড় ক্ষতি না করলেও অদৃশ্য এক সর্বগ্রাসী ভাইরাস তার শরীরকে করে তুলেছে প্রায় নিষ্ক্রিয়। সেই সাথে এক অমুখ বাস্তবতা, লকড ইন সিনড্রোম, জড়িয়ে ফেলেছে তাকে এক ভয়াবহ নিস্তব্ধতা। এলিজাবেথ এখন এক জীবন্ত কল্পনাপটের বাসিন্দা, যেখানে সে নিজেই চায় না তার জ্ঞান ফিরে আসুক। চিকিৎসাশাস্ত্রের সকল জ্ঞান এখানেই অসহায়। চিকিৎসকদের কণ্ঠে অনুচ্চারিত জানান দেয়, পেশেন্টের জ্ঞান ফিরবে কেবল তখনই যখন সে নিজে তা চাইবে। সেই আমাবস্যার ঘন অন্ধকার রাত পেরিয়ে আজ 12 দিন। রিচার্ড ও এলিজাবেথকে হাসপাতালে আনার পরে শুরু হয়েছিল তড়িৎ চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থায় এলিজাবেথের দেহে ধরা পড়ে এক ভয়ঙ্কর ভাইরাস, যা তাকে বন্দি করে রাখার সময় জেমস তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। একই সাথে এক বিস্ময়কর তথ্য সামনে আসে, এলিজাবেথ গর্ভবতী। রিচার্ড নিজেও ছিল গুরুতর অসুস্থ। আগেরবার ট্রাক দুর্ঘটনার মাথায় গুরুতর আঘাত পেয়ে সাময়িক সুস্থ হলেও হঠাৎ করেই ঘটে মস্তিষ্কে রক্তক্ষরণ। টানা 11 দিন পর তার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরে যখন জানতে পারে এলিজাবেথ গর্ভবতী, নিজেকে পাগলের মতো আঘাত করেছিল সে। যদি সেদিন রিচার্ড এলিজাবেথের পেটের পাশে শুট করেছিল, গুলিটা মাংস ছিঁড়ে বেরিয়ে যায় এবং অলৌকিকভাবে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয়নি, তবুও রিচার্ডের ভেতরে গুমড়ে মরছিল অপরাধবোধ আর ভয়। যদিও এবারও বাচ্চার কিচ্ছু হয়েছে তো। ভারী পায়ে জগডগে পদচ্ছাপে সম্বিত ফিরে পায় মিস এলিসা। বুদ্ধি ধ্বংসের মতো স্থির দৃষ্টিতে ঘাড় তুলে সম্মুখের সুদীর্ঘ উচ্চতার দাম্ভিক পুরুষটার দিকে তাকাতে অবলোকন হয় জ্যোৎস্না ভেজা নীল চোখে ধূর্তীয়মান ধূমায়িত জ্বালা মুখের নীরবতা। জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিলেন মিস এলিসা। দীর্ঘদিন চেতনাহীন থাকার পরও সুবলিত অবয়বে নিরন্তর রয়ে গিয়েছে এক ধারো সুষম্য সৌন্দর্য, অঙ্গ সৌষ্ঠব্য। এই নিয়ে তৃতীয় সাক্ষাৎ এই মানুষটার সাথে। কোনো এক অজানা কারণে হাঁটুর বয়সী এই মানবকে মিস এলিসা খুব ভয় পান। তার কণ্ঠ গম্ভীর গলায় উচ্চারিত প্রতিটি ভারিকি বাক্য, ধারালো বাক্য, ইঙ্গিতপূর্ণ খোঁচা দৃষ্টিতে আমাবস্যার মতো কালো আগুন, দাঁতে আটা নিঃশব্দ যুদ্ধ ঘোষণা, বুকের সমুদ্র দৃশ্য, সহনশীলতা, সবকিছুই যেন তলোয়ারের ধারসম প্রতিজ্ঞা।
সেই সাথে বা কাঁধে যুক্ত ভারী অপরাধ বোধে বোঝা আনত স্নান মুখটিকে আত্মগ্লানিতে আরো পিষে দেয়। মানবটির তৃপ্তির সুরে বিদঘুটে হাসি দিল তার শোকাহত রূপ দেখে। স্বভাবসিদ্ধ কালো পোশাকে আবৃত রিচার্ড চিরচেনা ভঙ্গিতে এক হাত পকেটে গোজায়, চোখে ইস্পাতের মতো ন্যায় ধারালো আধিপত্য বজায় রেখে বলল, এখানে কেন এসেছেন? শান্ত মূর্তি এবার বিষাদে দাগ খেলে লেগে গেল মুখে। পুরুষ মূর্তির দিকে তাকালো ছলছল নয়নে, কণ্ঠে অধীর আকুলতা নিয়ে চাপা কান্নায় কাপা গলায় বললেন, ও আমার মেয়ে। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড দ্য সোন টু বি মাদার অফ আওয়ার আনবর্ন বেবি। এছাড়া ওর আর কোনো পরিচয় নেই। রুক্ষ গলায় চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো বিষ মাখা তীরের মতন গিয়ে বিঁধল মিস এলিসার পাঁজরে। তবু সে নির্বাক, সে যা করেছে তারপর আর তার প্রতিবাদ করার মতন এক বিন্দু সম জায়গা নেই। নত মুখে স্রেফ বললেন, আমার বুকে শুট করতে তোমার হাত একটুও কাঁপলো না? রিচার্ডের সপাট চস্ত জবাব, আমার ওয়াইফের জীবনে কাছে আপনি কিছুই না, জাস্ট নাথিং। সেজন্য আমাকে শুট করে দিলে? একটুও হাত কাঁপেনি? ভাবনি তোমার এই কাজে পরবর্তীতে ও রিয়াকশন কেমন হবে? রিচার্ড বাম ডানে মাথা লুকালো, ঠোঁটের করে ক্রু হাসি টেনে বলল, হুম, একটু কাঁপেনি। বরং আপনাকে না মারলে আমার বউ মরে যেত। শাশুড়ি মরলে কিছুই আসবে যাবে না, উল্টে বউ মরে গেলে অনেক কিছু হবে। আমি বাঁচতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমার ভালোবাসা, সেটা আপনাকে মারা ছাড়া আমার কাছে আর কোনো অপশনই ছিল না মিস এলিসা। সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই। ওহ, জাস্ট ফাক অফ মিস এলিসা। রিচার্ড হাসল। অপমানে থিতু হয়ে পড়ল মিস এলিসার মুখখানা। যদিও সে সম্মানের যোগ্য না, সেখানে সম্মানের স্থান অর্জন করাই হয়নি, সেখানে সম্মান আশা করাই বোকামি। কি হলো, এখনও এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে এখনও মুক্ত রেখেছি বলে বেশি বার বাড়বেন না মিস। নতুন কোনো মতলব আসছেন? কট্টর প্রশ্নবাণে দ্বিধাজড়িত চোখ দুটোর ঘোর বিস্ময় নিয়ে তাকালো রিচার্ডের বাজ পাখির মতো সারালো দৃষ্টিতে। থমথমে কণ্ঠে বললেন, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যের কথার মাঝে দাড়ি বসে রিচার্ড নিচে বলতে শুরু করলো, ভুল বোঝাবুঝির চ্যাপ্টার বাদ দিলাম। আপনার হাতে আর মাত্র সময় 4 মাস। নেহাত আমি আমার ওয়াইফকে কথা দিয়েছি, ওর জন্মদিন সবথেকে বেস্ট গিফট দিব আমি। নইলে এতক্ষণে আপনাকে আমি আমার বোকা হরিণী জানবেও না তার জন্মদিনের সবচেয়ে বেস্ট গিফটটা কতটা ভয়ঙ্কর। খবরদার বলে দিচ্ছি, ও যেন এসবের ব্যাপারে কিছু না জানে। আমাদের চুক্তি অনুযায়ী ওর জন্মদিনের পর যেন আপনার ছায়া আর আমাদের উপর না পড়ে। কোথায় গিয়ে সুইসাইড করবেন, দ্যাটস ইয়োর চয়েস। আমি মারলে আপনার মৃত্যুটা খুবই নৃশংস হতো, তাই ব্যাপারটা সহজ করে আপনার হাতেই তুলে দিলাম। মিস এলিসার চোখে কোল ছাপিয়ে শ্রাবণের ধারা নামল। তাকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আপাত ক্ষোভে খচখচ করে উঠল রিচার্ড। তেজালো ক্ষিপ্ত স্বরে বলে উঠল, আপনার শরীরে কেবল আমার স্ত্রীর রক্ত রয়েছে বলে বেঁচে গেলেন, নয়তো আপনার স্থান এতক্ষণে 3 হাত মাটির নিচে হতো। সামনে থেকে সরুন, আপনাকে এই মুহূর্তে পিষে ফেলতে ইচ্ছে করছে। তা ওর জ্ঞান ফেরার পর সত্যিটা জানতে চাইলে? রিচার্ড কায়নাত কাউকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। ওর চোখে আমার প্রতি ঘৃণা মানিয়ে যায়, কিন্তু অন্য কারোর সামনে ভেঙে পড়বে তা রিচার্ড কায়নাত কোনোভাবেই সহ্য করতে পারবে না। দয়া করে বেরিয়ে যান। আমার স্ত্রী আর অনাগত সন্তানের উপর আপনার অশুভ ছায়া পড়ুক, তা আমি কখনোই চাই না। এরূপ তীব্র কথাকে বাক্রুদ্ধ হয়ে গেল মিস এলিসা। আর এক মুহূর্ত দাঁড়ালেন না সেখানে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন। সত্যের মুখোমুখি দাঁড়াতে না পেরে এলিসা পালিয়ে গেলেও এখনো অজানা রয়ে গেছে বহু সত্য, কারণ গল্প তো এখনো শেষ হয়নি। মিস এলিসা কিভাবে জেমসের কাছে এলেন? একজন মানুষ সবচেয়ে বেশি দুর্বল থাকে তখনই যখন সে নেশাগ্রস্ত। লারা যখন রিচার্ডের জন্য উন্মাদ হয়ে উঠেছিল, সেই সময় জেমস শত্রুতা ভুলে এক প্রকার মাথায় নত করে ফাদারের কাছে যায়। সেদিন দুজনই একসঙ্গে অনেক ড্রিঙ্কস করে। ফাদার অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে জেমসকে মিস এলিসার কথাই বলেন, জানিয়ে দেন
সেই মাটির নিচে গোপন ঘরের অবস্থানও। এরপর ফাদারের মৃত্যু ঘটে। অন্যদিকে রিচার্ড একে একে জেমসের সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। ঠিক সেই সময় জেমস নিঃশব্দে সুকৌশলে মাটির নিচ থেকে মিস এলিসাকে উদ্ধার করে নিয়ে আসে নিজের কাছে একটি ভিন্ন খেলায় নামার জন্য। ল্যাব থেকে রিপোর্ট কিভাবে গায়েব হলো তা শেষমেশ এলিজাবেথের হাতে কিভাবে পৌঁছালো এর পেছনেও ছিল জেমসের ছায়া। সবাই যখন সেকেন্ড অপশন রেখে এগোচ্ছিল, তখন জেমস রেখেছিল থার্ড অপশন। সে চেয়েছিল রিচার্ডের রক্ত পর্যন্ত পৃথিবী থেকে মুছে ফেলতে। তাই তাকবীরকেও সে নিজের নিশানায় রাখে। রিচার্ড কেন মিস এলিসাকে গুলি করেছিল? দীর্ঘদিন বন্দিদশায় থাকার পর মুক্তি পাওয়া মিস এলিসা তখন জেমসের প্রতিটি কথা সত্য ভেবে বসেন। তিনি বিশ্বাস করেন এলিজাবেথের কারণেই তার স্বামী মারা গিয়েছে এবং তাকেও এতদিন ধরে আটকে রাখা হয়েছিল। সেই ক্ষোভে ধীরে ধীরে জমে ওঠে মেয়ের প্রতিও। তাই তিনি জেমসের সাথে হাত মিলিয়ে সেদিন এলিজাবেথকে কল করে সেই বিল্ডিংয়ে আসতে বলেছিল যেখানে ছিল ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। রিচার্ড কেন মিস এলিসাকে শ্যুট করে? রিচার্ড ছিল অত্যন্ত সজাগ। যখন সে জানতে পারে এলিজাবেথ সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যাচ্ছে, তখনই সে প্রতিমধ্যে সোর্স লাগিয়ে পুরো জায়গাটি নারী নক্ষত্র নিজ নখদর্পণে নিয়ে নেয় এবং জানতে পারে সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। তখনই মহান আল্লাহ তাআলা প্রদত্ত দৈবগুণ উর্বর দক্ষ রিফ্লেক্স ইন্দ্রিয় দ্বারা পুরো ষড়যন্ত্র বুঝে ফেলে রিচার্ড। প্রচণ্ড ক্রোধে, প্রতারণা ও বিপদে জর্জরিত হয়ে সে তখন মিস এলিসাকে গুলি করে বসে। যদিও তখন নিচ থেকে ন্যাসো ও লুকাস এসে মিস এলিসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, আর রিচার্ড এলিজাবেথকে নিয়ে বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে শেষ পর্যন্ত কারোর প্রাণহানি ঘটে না। এবার খোলাসা করা যাক জেমসের থার্ড অপশন ঠিক কী ছিল। প্রথম চাল ছিল এলিজাবেথকে কিডন্যাপ করে কোথাও আটকে রাখা আর সেই অনুপস্থিতির বিষে তিলে তিলে রিচার্ডকে ধ্বংস করা। দ্বিতীয় চাল মিস এলিসাকে সামনে রেখে এলিজাবেথকে মানসিকভাবে গুড়িয়ে দেওয়া, যাতে এলিজাবেথের হাত ধরে রিচার্ডকে সেই বিল্ডিংয়ে টেনে নিয়ে যাওয়া, তারপর এক ভয়াবহ ব্লাস্টে শেষ করে দেওয়া হয় তাদের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তৃতীয় অপশন। জেমস জানত রিচার্ড অত্যন্ত চালাক, তার রিফ্লেক্স, তার ইন্দ্রিয় সবসময় সজাগ। অতএব রিচার্ড যখন এবার আসল চাল ধরে ফেলে, তাহলে সে কিছুতে মিস এলিসাকে ছেড়ে দেবে না। আর এখানেই এলিজাবেথের প্রতি রিচার্ডের দুর্বলতাকে অস্ত্র করে তুলতে চেয়েছিল জেমস। প্রাণপ্রিয় স্ত্রীর খুনিকে যেমন রিচার্ড ছাড়বে না, তেমনি এলিজাবেথও তার মায়ের খুনিকে ছাড়বে না। জেমস জানতো যদি রিচার্ড নিজ হাতে মিস এলিসাকে শ্যুট করে, তাহলে এলিজাবেথ কখনোই তাকে ক্ষমা করবে না। নিজের মায়ের খুনি হিসেবে রিচার্ডের প্রতি জন্মাবে ঘৃণা। এটাই ছিল জেমসের আসল খেলা। তৃতীয় চালে ছিল তাকবীরও। আর তাই তো জেমস সেদিন ম্যানশনে পাঠিয়েছিল সেই ল্যাব টেস্ট রিপোর্ট ঠিক এলিজাবেথের হাতে তুলে দেওয়ার জন্য। রিপোর্টটি দেখে এলিজাবেথের হাত কেঁপে উঠেছিল, আর সেই কাঁপা হাত থেকে রিপোর্টটি পড়ে গিয়েছিল মেঝেতে। সেখান থেকেই শুরু এক নতুন আগুনের ছড়াছড়ি, যা শেষ করে দিয়েছে একটি প্রাণ, যা অনুতাপের গ্লানিতে প্রতিনিয়ত পড়াচ্ছে এক মাতৃ মন, যা ভুল বুঝাবুঝির আর অভিমানের দেয়াল তুলে দুজনের মাঝে রেখে দিয়েছে এক শীতল দূরত্ব, ভালোবাসার চিহ্নহীন প্রান্তরে। ফুসফুস ভর্তি গরম নিঃশ্বাস ধীরে ধীরে দীর্ঘশ্বাসে রূপ নিচ্ছিল। সেই প্রলম্বিত নিঃশ্বাসের ছন্দে রিচার্ড এগিয়ে যাচ্ছিল কেবিনের দিকে। ঠিক তখনই এক চিকিৎসক তাকে পথ রোধ করে বলে, স্যার, অনুগ্রহ করে ফেস শিল্ড ও সুরক্ষা পোশাক পরে নিন। আপনি সংক্রামিত হতে পারেন। আই ফাকিং নিউ ইট। ঠান্ডা কণ্ঠে বলে অনর পায়ে কেবিনের দরজার ভেতরে ঢুকে গেল রিচার্ড। এলিজাবেথের চারপাশ ঘিরে স্বচ্ছ পলিথিনের পর্দা একটা নিরাপত্তা খাঁচার মতো করে। চিকিৎসকেরা গর্ভস্থ শিশুর কথা ভেবে কোনো কঠিন ঔষধ প্রয়োগ করছেন না, চলছে কেবল চালায় নাকের ভেতর ঢোকানো একটি সরু নল। জীবনের ক্ষীণ সঞ্চার, ভাইরাসের প্রভাব সীমিত, তাই সন্তান নিরাপদ থাকবে বলে আশাবাদী সবাই। সব প্রতিকূলতা উপেক্ষা করে রিচার্ড নিঃসংকোচে সামনে এগিয়ে যায়। পলিথিনের পর্দা সরিয়ে সে দাঁড়ালো ভালোবাসার সামনে। ভেজা কাগজের মতন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে গোলাপ বর্ণের অভিজাতপূর্ণ সুশ্রী মুখশ্রী। কবুতরের ন্যায় মখমলে পলকা দেহখানা সাদা, বিছানার সাথে মিশে গিয়েছে দীর্ঘ 12 দিনের শয্যায়। সূর্যের তেজস্ক্রিয় রশ্মির ন্যায় লালচে কুন্তল রাশি, দুপাশে বেনি গেথে রাখা কলি বর্ণের উষ্ঠযুগল আজ নীলাভ। নেই সেই পদ্মকমল হাসি, প্রকৃতির মতো
প্রফুল্ল প্রাণ, আজ নির্জীব নিঃশব্দ জড়বৎ মূর্তির মতন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রিচার্ড, অত্যন্ত নির্বিকার দুটি চোখে ঘুমন্ত রমণীর দিকে তাকে নিঃশব্দে ফেললো এক গভীর নিঃশ্বাস। রিচার্ড ধীরে ধীরে ঝুঁকে পড়ল এলিজাবেথের উপর, কাঁধ ঝুঁকতেই পুরনো ব্যথাটা টেনে উঠল রগে। তবু মুখভঙ্গিতে এক বিন্দু প্রকাশ নেই। বুকের বাঁ দিকে যন্ত্রণার খোঁচা খুবই তীব্র, অথচ নিঃশব্দ। কেউ তো টের পায় না। রিচার্ড ছোট বাড়িয়ে নিঃশব্দে ছুঁয়ে দিল এলিজাবেথের কোমল কপল। এক দীর্ঘ সর্বনাশের চুমুতে ঢেলে দিল জমে থাকা সব অস্থিরতা। তারপর দাম্ভিক পুরুষটা তার ভারী দখলদার সুরে চিরপরিচিত কোমলতা নিয়ে ডেকে উঠল। এলিজান। এই নিদারুণ কোমল সুরে তার ঘুম ভাঙতে পারল না। গভীর নিদ্রার অতলে তলিয়ে আছে সে, অথচ সে সবটা শুনতে পায়, অনুভব করে, তবু সাড়া দেয় না। নারীদের এই এক অদ্ভুত চরিত্র। হৃদয় অভিমান জমে উঠলে তারা আর কান্না ভাঙে না, জাস্ট নিঃশব্দে চুপ হয়ে যায়। রিচার্ড ফিসফিস করে বলল, সরি জান, তখন মনে হয়েছিল আমি তোমাকে ছাড়া মরতেও পারবো না। তোমাকে শ্যুট করার কোনো ইচ্ছেই আমার ছিল না রেড। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রিচার্ড। বেডসাইড টুলটা টেনে এনে বসলো এলিজাবেথের মাথার কাছে। একটু আগেও তার কড়া চোয়ালের আড়ালে যেই শীতলতার রাগ ঝিলিক দিচ্ছিল, তা দেখে মিস এলিসা খানিকটা ঘাবড়ে গিয়েছেন। অথচ এখন মাত্র কিছুক্ষণের ব্যবধানে ভেতরে পা রাখতে সেই মুখটা ম্লান হয়ে গেছে এক নিঃশব্দ বেদনাতে। রিচার্ড কোটের পকেট থেকে কুচকানো ময়লা কয়েকটা কাগজ বের করলো। এগুলো প্ল্যাটফর্মে সেই বয়স্ক লোকটা দিয়ে গিয়েছে এবং যাওয়ার পূর্বে বিনীতভাবে বলে গিয়েছেন চিঠিগুলো সম্পর্কে যেন এলিজাবেথকে অবগত করা হয়। রিচার্ড খুব ভালো করে জানে এই চিঠিগুলোর প্রেরককে। সে গভীর শ্বাস টেনে ঠোঁট নেড়ে চিঠিগুলো পড়তে আরম্ভ করলো। প্রিয় শখের নারী, শুরুতেই বলা বাহুল্য, এলোমেলো মস্তিষ্কের অগোছালো রেখাগুলো বুঝে নিও। আজকের আবহাওয়া আমার ভেতরকার মতে উত্তাল, হাত কাঁপছে, পায়ে অসহ্যকর ব্যথা। বাচ্চাদের মতো পা দুটো পেছিয়ে পাগল বেশের প্ল্যাটফর্মে বসে আছে। হাতে একটা বল পেন আর অনেকগুলো সাদা কাগজ। লিখতে বসেছে এক কলুষিত হাতে, অথচ কলমে ভাষা খুঁজে পায় না। কি লিখব? ছোট্ট একটা হৃদয় প্রবলের মতো কোমল অনুভূতির অথল জ্বরে ভেসে চলেছেন নিরন্তর। তবে শুরু করি আমার রানীকে নিয়ে। না, সে কোনো রাজপ্রাসাদের রানী নয়, সে আমার মনের রানী। তার রূপের মাধুর্যে চোখ জুড়িয়ে যায়, অথচ ভাষা হারিয়ে ফেলে তার নাম খুঁজতে গিয়ে। কি বলে ডাকবো তাকে? রানী, মহারানী, রাজরানী নাকি রাজকন্যা? কারণ এতদিন এই নশ্বর পৃথিবীতে থেকে এমন সৌন্দর্য কি কখনো দেখেছি আমি? মানুষ কি এতটা সুন্দর হতে পারে? আমার উত্তর সোজা এক বাক্যে, না। আমার এলোকেশের রূপ যেন স্বর্গের এক অপার্থিব উপহার। তো আজ এমন একজন মানুষের জন্য চিঠি লিখব যে হৃদয়ের কুঞ্জবনের আমি নেই, কখনো ছিলাম না। অথচ আমার সেথায় সে ছাড়া পাইল না স্থান আর কেউ। তাকে যতটা দিয়ে গেলাম সে ততটা এড়িয়ে গেল। কত স্নিগ্ধ তুমি, কত ধূর্ত তুমি। তুমি কি নিদারুণভাবে আমায় এড়িয়ে যাও। স্রষ্টা সাক্ষী, আমার ভালোবাসার ছিল না কমতি, তবুও পরিশেষে হলো আমার প্রাপ্তি। ভালোবাসার ক্ষয়ে ক্ষয়ে আজকে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন আমি। তবুও নেই আফসোস, ভালোবাসার হয় না লাভ ক্ষতির বিজনেস। এলোকে সে, তুমি সেই নারী যাকে দেখার পর আর কারো দিকে নজর যায়নি। তোমার আগমন ছিল সুনামির ঝড়ের মতো, যার তাণ্ডবে বিষাক্ত কষ্টে ভেঙে গেল আমার একত্রিত বছরের নির্ভরযোগ্য গড় হৃদয়। সঙ্গী হতে চেয়েছিলাম, অথচ পরিণত হলাম তার ভালোবাসার নিঃশব্দ ব্যথিত রাজসাক্ষীতে। এলোকে সে, তোমার পরশে আমার প্রাণ পাথর হয়ে গলে গেল। তবে আমার নিঃস্বার্থ ভালোবাসা তোমার মন কেন করল না? যতটা আমি দিয়েছি ততটাই তুমি এড়িয়ে গেলে। তবুও কেন তোমার হৃদয়ের মাঝে আমার স্থান হলো না এলোকেশে? কতজনে চেয়েও পায়নি, আর তুমি পেয়েও পায়ে ঠেলে দিল অন্যের আশায়। যাকে ভালোবাসে তাকে হারালাম, যে ভালোবাসে তাকে যন্ত্রণায় পুরাইলাম। সহজ ছিল না তোমাকে অন্য কারোর সাথে দেখা, তবুও দেখতে হয়েছে। দেখলে আফসোস বাড়ি এমন কিছুর দিকে তাকাতে নেই, কিন্তু তোমার বেলায় তো আমি মানতে পারতাম না এলোকেশে। এলোকেশে, আমি জানি এই দুনিয়ার মানুষের কাছে আমি খুবই ঘৃণিত এক ব্যক্তি। পরপুরুষের স্ত্রীকে পাগলের মতো ভালোবেসেছি আমি, কিন্তু কি করব,
বলো, ভালোবাসার ওপর তার কারো হাত থাকে না? তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা থাকলে আমি সত্যিই ভুলে যেতাম। বিশ্বাস করে লিখেছে। তবে আমি যে বড্ড দুর্বল না পাওয়া প্রেমে। মৃত্যু অনিবার্য জেনেও যেমন জন্ম নিলাম, তেমনি তোমাকে পাবো না জেনেও তোমাকে চাইলাম। কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল না। তোমাকে পাওয়ার জন্য যে যুদ্ধে নেমেছিলাম, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখে শত্রুপক্ষের মহারানী তুমি। কি সৌভাগ্য আমার। বুঝলে লিখেছে, আমি হলাম ভৃঙ্গরাজ। সবচেয়ে অবহেলিত ফুল হচ্ছে ভৃঙ্গরাজ। তবু সে কত সুন্দর হেসে থাকে সর্বদা। তেমনি আমি হেসে গেলাম, অথচ আমার ভেতরটা দেখলো না কেউ। তোমার নিষিদ্ধ শহরে আমি কেবল প্রবেশ পথের অনুসন্ধানকারী ছিলাম। জীবনের আকাশে তুমি শোকতারা হয়ে ধরা দিয়েছিলে, আর আমি প্রতিবারই হাত বাড়িয়ে তোমায় ছুতে গিয়ে শুধু হেরে ফিরে এসছে। আমি হয়তো তোমার জীবনের সেরা মানুষ নই, কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে। পাগলটা অন্যরকম ছিল। তোমার জন্য ভীষণ মায়া হয়ে এলো কিসে। তুমি এমন একটা মানুষ হারালে যার উদ্দেশ্য ছিল কেবল তোমাকে ভালোবাসা। অবুঝের মতো কথা বলছে না? হ্যাঁ বলছে, ভালোবাসার জোর থেকেই বলছে। আচ্ছা এলো কিসে, মনের শব্দ তো আরস পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার ঠোঁটের শব্দগুলো বুঝলে না। আমার গোটা এক জীবনের আফসোস। সবাই জানলো, শুধু তুমিই জানলে না ঠিক কতটা ভালোবেসেছিলাম তোমায়। তোমাকে একজন পেয়েছে মানে, তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কত বিভৎস ভাবিয়ে না হারিয়েছে। এই জন্মের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসা। পরের জন্য বলতে যদি কিছু থাকে, আমি সেই ভুল আবারও করতে চাই। আজ এই পর্যন্ত এলো কিসে। বৃষ্টির চুপচাপ শিশির বিন্দু এসে পড়ছে ব্যান্ডেজের ওপর। রক্তের ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে তাতে। ব্যথা এমন গভীরে ঢুকে গেছে, আর বসেই থাকা যায় না। আজ উঠে পড়লাম এলো কিসে। যদি সেদিন জানতাম উঠেছিল আমাদের শেষ দেখা, তোমাকে আমি আর দেখতে পাবো না। বিশ্বাস করো এলো কিসে, বুক ছেড়ে তোমাকে লুকিয়ে রাখতাম। হতাম একটু কঠোর, জোর করে হলেও রেখে দিতাম। কষ্ট পেতে কার ভালো লাগে বলো? তোমার শূন্যতা এখন প্রতিটি হারে ব্যথা হয়ে বাজে। তুমি কোথায়? ফিরে এসে একটিবার। আমি যে বড্ড একা, আমাকে বাঁচাও। আমি আস্তে আস্তে মরে যাচ্ছি। হে ব্যস্ত শহরের সবই মেলে, চায়ের ধোয়া, সিগন্যালের শব্দ, জেগে থাকে বিলবোর্ড, সব সব সব। শুধু আমার এলোকেশের দেখা মেলে না। শেষ রাত, আজানের ধ্বনি শোনা যায় না এই শহরে, কিন্তু বাজারের ভেতরে হাহাকার শব্দে আমার ঘুম আসে না। তুমি কোথায় এলোকেশে? আর ঠিক কতটা অপেক্ষা করলে একবার, মাত্র একবার দেখা পাবো তোমার? জানো এলোকেশে, আজ না ওরা আমাকে খুব মেরেছে। তোমার পোস্টার ছাপানোর সময় একজনের সাথে ধাক্কা লাগে। আমার তো একটা পা নেই, ঠিকভাবে হাঁটতে পারি না। ধাক্কাটা ভুলবশত হলে লোকটা ছিল উঁচু শ্রেণীর না কুচু বদমেজাজে। বর্জ্যতর আঘাতগুলো যখন আমার চোয়ালে এসে পড়েছিল, তখন আমার শুধু একটা কথাই মনে হয়েছিল, আমি বোধহয় তোমাকে আর দেখতে পাবো না। আমার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গিয়েছিল এলোকেশে। তবু আমি থেমে থাকবো না, তোমাকে আমি খুঁজে বের করবই। আজ রাতটা হয়তো না ঘুমিয়ে পার করতে হবে। পায়ে হাতে অসহনীয় ব্যথা, গায়ে জ্বর। প্ল্যাটফর্ম থেকেও আজ বের করে দিয়েছে একজন পুলিশ। আচ্ছা এলোকেশে, ভাগ্য যদি আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে, তবে কেন আমাদের ভুল মানুষের সাথে দেখা হয়? রিচার্ড থামল। অজানা কারণে তার চোখ রক্তিম হয়ে উঠেছে। সেই সঙ্গে সঙ্গে ফোন বের করে কিছু একটা করলো। পরপর কয়েকবার দম নিয়ে আবারও পড়তে শুরু করলো। ভোর 5টা। তুমিও চাইলে না, আমি ওর পেছু নিলাম না, কিন্তু ভুলতেও পারলাম না। তুমি তুফানের মতো এসেছিলে আমার জীবনে, আমি নিয়তির মতো থেকে গেলাম পাশে। আবারও বলছে, তোমার জন্য ভীষণ মায়া হয়। তুমি এমন একটা মানুষ হারালে যার উদ্দেশ্য ছিল কেবল তোমাকে ভালোবাসা। সময় সকাল 5 ঘটিকা। তোমায় আজও খুঁজে পেলাম না, আমিও ঘুমোতে পারলাম না। সে যখন পথ চলে আমার বুকে ঢেউ ওঠে, সে যখন ফিরে তাকায় আমি থমকে দাঁড়াই। অংশ নাও তুমিই পূর্ণতা, বিচ্ছিন্ন আমি চাষ করি শূন্যতা। প্ল্যাটফর্মে আজ তুলনামূলক ভিড় কম, সম্ভব বন্ধের দিন আজ। এখনো আমার দিনক্ষণের খোঁজ নেওয়া হয় না। আজ তোমায় খুঁজতে বের হতে পারেনি এলোকেশে। খুব করে সরি এলোকেশে, তোমাকে কাছে পাওয়ার আরেকটা দিন পিছিয়ে গেল। মধ্যরাত থেকে গায়ে প্রচণ্ড জ্বর, তলপেটে অসহ্যকর ব্যথা।
কাল ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছিলাম। খাবারগুলো খুব সম্ভবত পচা ছিল। যদিও খেতে কারণে আমার নাকে কোনো গন্ধই লাগেনি, আমি তৃপ্তির সাথে খেয়েছিলাম। বলতে পারো বহুদিন পর পেট ভরে গিয়েছে। পায়ের অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ওষুধ খাওয়া হচ্ছে না, না না, বিশ্রাম নেওয়া হচ্ছে। শুধু পাগলের মতো ছুটছে। এবার হয়তো পচন ধরবে। কেমন একটা বিশ্রী গন্ধ আসে ব্যান্ডেজের ভেতর থেকে। মানুষের মন মরে গেলে আর দেহের চিন্তা করে না, আমিও করি না।